অমর জীবনের থেকে হঠাৎই এক অদ্ভুত বার্তা পেল তারানাথ। তার মেয়ে চারির নাকি ভয়ানক বিপদ। খুব শীঘ্রই চারির জীবনে ঘনিয়ে আসছে মৃত্যুযোগ। কিন্তু কেন? কোন অপশক্তির অভিশাপ ঘনিয়ে আসছে মটলেনের গলিতে? কেন সেখানে মারা যাচ্ছে ছোট ছোট শিশুরা? কমলার সদ্যজাত সন্তানের পায়ের তলায় কেনই বা গজিয়ে উঠেছিল ধারালো দাঁত? রক্তশূলিনী আসলে কি? কেন নেমে এলো এই ভয়ঙ্কর অভিশাপ মটলেনের গলিতে? তারানাথ কি পারবে রক্তশূলিনীর হাত থেকে চারিকে রক্ষা করতে, নাকি চারিও হবে এই ভয়ঙ্কর অভিশাপের শিকার? জানতে হলে শুনুন আমাদের আজকের নিবেদন, লেখক পারিজাত চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কাহিনী তারানাথ তান্ত্রিক ও রক্তশূলিনীর আতঙ্ক। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্যাটারডে স্টোরিজ চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি শুভ আজকে চলে এসেছি আবারও একটা হাড় হিম করা ভয়ের গল্প শোনাতে। অনেক দিন ধরেই তো তোমরা অপেক্ষা করছিলে মটলেনের বাড়িতে আড্ডা বসার। নাও, আজ নিয়ে চলে এলাম সেই গল্প। পরের সপ্তাহেও কিন্তু দারুণ একখানা গল্প আসছে, তাই যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো এক্ষুনি। খুব শিগগিরই আমাদের কিন্তু 10,000-এর পরিবার হতে হবে। আর এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না কিন্তু। মনে রেখো, পরিবার যত তাড়াতাড়ি বড় হবে ততই আমরা তোমাদেরকে বিভিন্ন স্বাদের মন ভালো করে দেওয়া গল্প শোনাতে পারবো আমাদের স্যাটারডে স্টোরিজ চ্যানেলে। স্যাটারডে স্টোরিজ মানে কিন্তু তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুভ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে বুবাই, অন্যান্য চরিত্রে সৌরভ, দেবস্মিতা, আকাশ, সৌরভ সাহা, বর্ণিশা, অধ্যায়, অভিজিৎ এবং শুভ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, লেখক পারিজাত চক্রবর্তীর কলমে তারানাথ ফ্যানফিকশন কাহিনী তারানাথ তান্ত্রিক ও রক্তশূলিনীর আতঙ্ক। বলেন কি মশাই, চারির বিপদ? কিশোরী বেশ উদ্বিগ্ন কণ্ঠেই প্রশ্নটা করল। হ্যাঁ কিশোরী, আজ যে ঘটনার কথা তোমাদের শোনাবো তা আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতারগুলোর একটি। অন্যান্যবার আমার নানান রকম বিপদের মুখে পড়ার কথা তোমাদের ইতিমধ্যেই শুনিয়েছি, তবে এইবারের ঘটনা বাকি সমস্ত ঘটনার চাইতে একটু আলাদা। তার কারণ সেইবার মৃত্যুদূত স্বয়ং হানা দিয়েছিল এই মটলেনের খাস কলকাতার এই গলিতেই। পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বের করে এবার ধরালো তারানাথ। বাইরে কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার দাপট শুরু হয়েছে। মাঝে মধ্যেই সেই ঝোড়ো হাওয়ার দাপটে কাঠের জানলার কপাটগুলি থরথর করে কেঁপে উঠে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। অন্যান্য দিনের মতন আমি আর কিশোরী আজকেও হাজির হয়েছি তারানাথের এই মটলেনের বাড়িতে। সকালের দিকটা আজ এত গরম দিয়েছিল, ভালোই জানতাম সন্ধ্যায় কালবৈশাখী হবে, তাই বিকেল থাকতে থাকতেই আমি আর কিশোরী এইখানে এসে হাজির হয়েছি। সঙ্গে এক প্যাকেট পাসিং শো আর সামনের গলির মোড় থেকে ঠোঙা ভর্তি তেলে ভাজা। এই মটলেনের ঘটনা কি হয়েছিল বলুন তো? আমি কৌতূহল না চাপতে পেরে জিজ্ঞেস করেই বসলাম। আমার কথায় তারানাথ সিগারেট হাতে ধরে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে বাইরের দিকে চেয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, যাক, গল্প শোনার খাতিরেই হোক, তোমরা যে তাও মাঝে সাঝে আসো তাতেই একটু ভালো লাগে আমার। নয়তো ইদানিং তো লোকের আনাগোনা একেবারেই কমে গেছে। কুণ্ডলি করাতেও মাসে ওই 1 কি 2 জন আসে। বাজারের অবস্থা তো দেখছই। তারানাথের কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। সত্যি, বাজার দর দিনে দিনে যে হারে বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষের স্বস্তিতে দিন যাপন করাটাই মুশকিল। তবে এসব কথায় পাছে আসল গল্পের সূত্রখানি হারিয়ে যায়,
এই ভয়ে কিশোরী আবার বলল, সেইবারে কি হয়েছিল কি মটলেনে? কোনো সাংঘাতিক অপশক্তি হানা দিয়েছিল বুঝি? আপনার অধিকাংশ কাহিনীতেই যেটা দিয়ে থাকে আর কি। কিশোরীর কথার মধ্যে লুকিয়ে থাকা খোঁচাটায় তারানাথ বোধহয় কিঞ্চিত অসন্তুষ্ট হল। গম্ভীর কণ্ঠেই সে বলল, যদি বিশ্বাস করতে কষ্টই হয় তবে এত ঝড় জল মাথায় করে এ তল্লাটে আসো কেন বাবু? বাড়িতে থাকলেই তো পারো। আমি তো আর তোমাদের হাতে পায়ে ধরিনি যে এমন সব আজগুবি গল্প তোমাদের শুনতেই হবে, নয়তো গর্দান নেব। আরে কিশোরীর কথা বাদ দিন তো, ওর তো বরাবরেরই অভ্যেস ওটা। আপনি বরং চারিমায়ের যে বিপদের ঘটনাটা শোনাবেন বলছিলেন না, সেইটা শোনান। তা কি হয়েছিল সেইবার এই মটলেনে? তারানাথ এইবার নড়ে চড়ে বসল। হাতে ধরা সিগারেটটা সামনের নারকেলের মালায় গুজে দিয়ে অন্যমনস্কভাবেই বলল, তোমরা কেউ রক্তশুলিনীর নাম শুনেছ? রক্তশুলিনী? আমি আর কিশোরী এই অদ্ভুত নাম শুনে একে অপরের দিকে অবাক হয়ে তাকালাম। হ্যাঁ, রক্তশুলিনী। এরা এমনই এক ভয়ঙ্কর অপশক্তি যাদের প্রধান খাদ্যই হচ্ছে সদ্যজাত শিশুর রক্ত। যেইখানে এদের ছায়া পড়ে সেই অঞ্চলে শুরু হয় ভয়ঙ্কর মড়ক। এই মডলেনও এক সময় এই ভয়ঙ্কর অপজীবের ছায়া পড়েছিল। তারানাথ থামল। তারপর তার দুই আগ্রহী শ্রোতার দিকে তাকিয়ে ফস করে আরেকটা সিগারেট ধরালো। বাইরে তখন শুরু হয়েছে কালবৈশাখী ঝড়ের প্রচণ্ড উৎপাত। আমরা অধীর আগ্রহে গল্প শুরুর অপেক্ষা করছি, এর মধ্যেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। সারা ঘর ডুবে গেল গাঢ় অন্ধকারে। শুধু তারানাথের সিগারেটের রক্তিম শিখাটুকু এই অন্ধকার সমুদ্রে এক টুকরো আলোর দিশারি হয়ে ভেসে রইল কোনো মতে। কিছুক্ষণের মধ্যেই চারি একটা লণ্ঠন জ্বালিয়ে এনে ঘরে রাখল। তারপর মৃদু হেসে বলল, আজ কিন্তু আমিও আপনাদের সঙ্গে বসে গল্প শুনবো কাকাবাবু, অসুবিধে নেই তো? না না, অসুবিধা কিসের, বসো বসো। চারিও এইবার লণ্ঠনের পাশে বসে পড়ল। বাইরে প্রচণ্ড জোরে শো শো শব্দে হাওয়া বইছে। এদিকে অন্ধকার ঘরে লণ্ঠনের টিমটিমে আলোয় আমরা তিনজন চেয়ে আছি তারানাথের মুখের দিকে। পাসিং শোয়ে আর একখানা টান দিয়ে সে এবার বলল, শোনো তাহলে সেই ভয়ঙ্কর কাহিনী। সেইবার কাল ভৈরবের আদেশ পেয়ে আমি পিরালডাঙ্গা গ্রামে গিয়েছিলাম। সেখানে এক ভয়ঙ্কর অপশক্তি হাকিনীর মুখোমুখি আমাকে হতে হয়েছিল। সেই ঘটনার কথা তো আগের দিনই তোমাদেরকে শুনিয়েছি। তবে সেই পিরালডাঙ্গা গা থেকে ফেরার পথেই আমার এক অদ্ভুত অভিজ্ঞতা ঘটে। আমার সঙ্গে পথে দেখা হয় অমর জীবনের। অমর জীবনের কথা তো তোমাদের আগেও বলেছি। জীবনে বিভিন্ন বয়সে তার সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে, তবে প্রতিবারই তাকে একই বয়সে একই রকম দেখতে লেগেছে এবং যতবারই সে এসেছে কোনো না কোনো ভয়ঙ্কর বিপদের আগাম বার্তা নিয়েই এসেছে। সেইবারও এক অদ্ভুত বিপদের কথা আমাকে জানিয়ে গেল। এখনো মনে পড়ে, বিড়ালডাঙ্গা গ্রাম থেকে ফেরার পথে রূপসীনগর বলে একখানা গায়ের চণ্ডী মণ্ডপে আশ্রয় নিয়েছি। রাতের দিকে এই আজকের মতোই প্রচণ্ড ঝড় বাদলা শুরু হয়েছিল। এমন ধারায় মেঘ ডাকছে যে মনে হচ্ছে এই আকাশখানা বুঝি আমার মাথার উপর ভেঙে পড়ল। ওই সময় সেই চণ্ডী মণ্ডপে প্রাণী বলতে কেবল আমি আর একখানা কুকুর। দুজনেই কোনো মতে জবু তবু হয়ে বসে বাইরের প্রকৃতি দেবতার তাণ্ডব লীলা দেখছি। এমন সময় একটা লোক বৃষ্টিতে কাক ভেজা হয়ে চণ্ডী মণ্ডপে প্রবেশ করল। খেয়াল করলাম সেই লোকটি মন্দিরে ঢোকা মাত্রই অদ্ভুতভাবে আপনা থেকে মন্দিরের ঘণ্টাখানা বেজে উঠল। ঝড়ের দাপটে মন্দিরের সব প্রদীপই প্রায় নিভে গেছে, তাই লোকটির মুখ ভালো করে বুঝতে পারলাম না। দেখলাম সে এসে এইবার ঠিক আমার পাশটাতেই বসলো। তারপর কিছুক্ষণ চুপ থেকেই সে বলে উঠল, কেমন আছো তারানাথ? বাড়ির পথে চললে বুঝি? লোকটার গলার কণ্ঠ শুনেই আমার সর্বাঙ্গ যেন শিহরিত হয়ে উঠল। বহুদিন পরে হলেও চিনতে কোনো অসুবিধাই হলো না,
কাঁপা কাঁপা গলায় ওই অন্ধকারেই আমি বলে উঠলাম, অমর জীবন, তুমি? এইবার আকাশে একবার বিদ্যুতের রেখা চমকে উঠল। সমস্ত ভূ চরাচর যেন আলোকিত হয়ে উঠল এক মুহূর্তের জন্য। তাতেই স্পষ্ট দেখলাম আমার সামনে বসে অমর জীবন। সেই একই বেশ, একই চেহারা, মুখে ওই একই রকম হাসি। অমর জীবন এইবার ভারী অদ্ভুত একটা কথা আমায় বলল। আর বলো না, একখানা স্বপ্ন আমায় এমন ঘুরিয়ে মারছে কি যে করি। পাগলের মতন আজ এই গ্রাম থেকে কাল ওই গ্রামে ছুটে বেড়াচ্ছি, অথচ একটা ভালো কোনো জায়গা পাচ্ছি না যেখানে শুয়ে স্বপ্নটা আবার দেখব। আমি এমন অদ্ভুত কথা শুনে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন অমর জীবন? আর বলো না বাপু, হঠাৎ স্বপ্নে দেখছি আমার পায়ের নিচে কয়েকখানা দাঁত গজিয়েছে। সে কি যন্ত্রণা কিভাবে বোঝাই। কেবল মনে হচ্ছে পায়ের পাতায় গজানো ওই দাঁতগুলি বুঝি আমাকেই কামড়াচ্ছে ভেতর থেকে। পায়ে সে কি অসহ্য যন্ত্রণা। পায়ের পাতায় দাঁত গজিয়েছে? সে কি কথা অমর জীবন? ওই অন্ধকার ঝড় বাদলার রাতে অমর জীবনের সেই অদ্ভুত স্বপ্নের কথা শুনেও যেন গা কেমন ছিড়ছিড় করে উঠল। শুধু তাই নয় তারা, এর পরে যা দেখছি সে আরও অদ্ভুত। দেখছি রাতের আকাশে হঠাৎ বিশাল কি একটা পাখি যেন আমার মাথার উপর শকুনের মতন উঠছে, আর আকাশ থেকে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। যে সে বৃষ্টি নয় তারা না, রক্ত বৃষ্টি। এইসব কি বলছো অমর জীবন? রক্ত বৃষ্টি? আরে বাপু, স্বপ্নটা এখনো শেষই হয়নি। এরপর কি দেখলাম জানো? কি দেখলে? দেখলাম দুটো সরু সরু কালো কালো হাত এসে একটা বাচ্চার গলা টিপে ধরেছে। মুহূর্তের মধ্যে বাচ্চাটার শরীর কালো পাথরের মতন হয়ে যাচ্ছে। তবে বাচ্চাটার মুখটা দেখে স্বপ্নের মধ্যেই বুকটা কেঁপে উঠল আমার। অমর জীবন থামল। কে জানে কেন ততক্ষণে আমার মনের মধ্যে কু ডাকা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল। আমি বললাম, কেন, কি দেখলে অমর জীবন? তোমার খুকির মুখ দেখলাম তারানাথ, চারি, তোমার সন্তান। এইবার আমার বুকের ভেতরটা যেন ভয় শুকিয়ে গেল। এক বাবার কাছে তার সন্তানের চাইতে বড় আর কি আছে হে? কাঁপা কাঁপা গলায় আমি অমর জীবনকে বললাম, কি সব বলছো তুমি এসব অমর জীবন? এইসব কথা সত্যি? সত্যি নয় তো মিছি মিছি এত দূর ছুটতে ছুটতে এলাম নাকি তারানাথ? লক্ষণ বড় সুবিধের নয় দেখছি। খুব বড় একটা সাপ ঘনিয়ে আসতে চলেছে তোমাদের মটলিনের গলিতে। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও তারানাথ। খুব শিগগিরই বড় একটা ফাঁড়া আসছে তোমার। এক ভয়ঙ্কর অভিশাপের মুখোমুখি হবে তুমি, এবং সেই অভিশাপের সঙ্গে লড়াই করার সময় তোমার এক অতি নিকট আত্মীয়ের মৃত্যুযোগ আছে। কার মৃত্যুযোগ আছে অমর জীবন? বলো, কার মৃত্যুর কথা তুমি বলছো? অমর জীবন এইবার আমার দিকে তাকিয়ে মলিন হাসল। তারপর কেমন যেন ফিস ফিস করেই বলল, সে কথা শুনে তোমার ভালো লাগবে না তারানাথ। তাও কিছুটা হয়তো আমার কথায় ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছ। সেই নিকট আত্মীয়া আর কেউ নয়, তোমার মেয়ে তারানাথ, চারি। খুব শিগগিরই চারির মৃত্যুযোগ আছে তারানাথ, আর সেই মৃত্যুযোগের কারণ আর কেউ নয়, স্বয়ং তুমি। এত অবধি বলে অমর জীবন নিজের থেকেই চুপ করে গেল। আমি যে তাকে আর কোনো প্রশ্ন করব সেই ক্ষমতা আর রইল না। ঠিক বজ্রাহত মানুষের মতো আমি স্থিরভাবে বসে রইলাম চণ্ডী মণ্ডপের চাতালে। অমর জীবনই ফের বলল, তবে স্বপ্নখানা পুরো হয়নি, বুঝেছ? আর কিছু একটা দেখার বাকি আছে। সেই জন্যই একটা ভালো জায়গা খুঁজছি। সে কথা থাক, স্বপ্নটা পুরো দেখলে আবার তোমায় বলবো না হয়। তবে তুমি আর বিলম্ব করো না, শীঘ্রই কলকাতায় ফিরে যাও, বুঝলে? অমর জীবন ঝড় বাদলা মাথায় করে যেমন আচমকা এসেছিল, কথা শেষ করে তেমন আচমকাই আবার বৃষ্টি মাথায় করে অন্ধকারে মিলিয়ে গেল। শুধু আমায় এক এমন বার্তা দিয়ে গেল যার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এর ঠিক দিন দুয়েকের মধ্যেই আমি ছুটতে ছুটতে এসে পৌঁছালাম কলকাতায়, এই মটলেনের বাড়িতে। তারানাথ থামল। বাইরের কালবৈশাখীর শো শো হওয়ার দাপট
আরও যেন বেড়েছে আগের থেকে। ঘরের ভেতর লণ্ঠনের আলোর শিখা তারানাথের গল্প শুনেই বুঝি মধ্যে মধ্যে কেঁপে উঠছে। চারি এইবার বলল, তারপর কি হলো বাবা? সত্যিই আমার কোনো বিপদ হয়েছিল? আমার মনে নেই তো, আমি তখন কত ছোট। ইতিমধ্যে আরেকটি সিগারেট ধরিয়ে তারানাথ তাতে মজ করে টান দিচ্ছে। চারির প্রশ্নের উত্তরে সে বলল, সে কথা কি তোর মনে থাকার কথা রে? তখন তোর বয়স কতই বা, 7 বা 8 মাসের হবে। সেই ভয়ঙ্কর বিপদের কথা কেবল আমি জানি আর জানে তোর মা। তারপর কি হলো? মটলেনে এসে কিছু বুঝলেন কোন অভিশাপের কথা বলছিল অমর জীবন? কিশোরী জিজ্ঞেস করল। না, তা বুঝিনি, তবে বাড়িতে এসে টের পেলাম কিছু একটা ঘটেছে। আমার অর্ধাঙ্গিনীর মুখ গম্ভীর। পরে বুঝলাম আমায় দেখে সে উপর উপর ঈষৎ অভিমান দেখালেও ভেতর ভেতর যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। বাড়িতে ঢুকেই আগে দেখতে ছুটলাম চারিকে। সে সুস্থ স্বাভাবিক আছে দেখে যেন ধরে প্রাণ ফিরল। যদিও তখনও জানি না কি হয়েছে না হয়েছে। আসল ঘটনা শুনলাম দুপুরে খেতে বসে চারির মায়ের মুখে। ভারী অদ্ভুত ঘটনা। কি ঘটনা? আমি জিজ্ঞেস করলাম। বলছি শোনো। মর্টলেনে তখন আমাদের এই বাড়ির 3টে বাড়ির পরেই ছিল মিত্তিরদের বাড়ি। এক সময় মিত্তিরদের কলকাতায় ছিল ছাপাখানার ব্যবসা। দৈবাৎ এক বড় দুর্ঘটনার ফলে তাদের ছাপাখানায় আগুন লেগে বিস্তর ক্ষতি হয়ে যায়। তারপরেই শুনেছিলাম ওরা আইরিটোলার দিকে ওদের পুরনো বাড়িঘর সব বেচে এই মর্টলেনে এসে উঠেছিল। সে ঘটনার কথা শোনাচ্ছি তোমাদের, তা ওই মিত্তিরদের বাড়িরই ঘটনা। মিত্তির কর্তার একখানাই ছেলে, নাম সুরেন্দ্র। সেই সুরেন্দ্র স্ত্রী কমলা গর্ভবতী ছিল প্রায় মাস 7-8 প্রসবের সময়কাল প্রায় হয়েই এসেছিল। মাঝে মাঝে প্রসব যন্ত্রণা উঠত শুনতাম। আমি যখন কলকাতা থেকে আসানসোল যাই তখনও শুনে গেছিলাম বাচ্চা হওয়ার দিন প্রায় হয়েই এসেছে। অন্তত লক্ষণ সেই কথাই বলছে। বাড়ি ফিরে খেতে বসে আমার অর্ধাঙ্গিনীর মুখে শুনলাম মিত্তির বৌমার সন্তান হয়েছে, তবে সেইটাই নাকি আসল ভয়ের ঘটনা। আমার থালাতে ভাত আর শুক্তো বাড়তে বাড়তেই চারির মা বলল, সেই অলক্ষণে কথা তোমায় আর কি বলি বলো তো? নিজের চোখে দেখে নিজেরই বিশ্বাস হচ্ছিল না। এমন দ্বারা হয় বুঝি? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। আরে ওই যে মিত্তিরদের বাড়ির বৌমা কমলা গো, যে পোয়াতি ছিল, গেল সপ্তাহে শনিবার তো তার বাচ্চা হয়েছে। সেই যে খুব ঝড় বাদলা হলো রাতে, ওই দিন। বাহ, সে তো ভালো কথা। তো এর মধ্যে তুমি আবার অলক্ষণের কি দেখলে? শুক্তোর সঙ্গে ভাত মেখে পরম তৃপ্তিতে খেতে খেতেই বললাম। অলক্ষণে বলছে কি আর সাধে গো, ওই কমলা পেটে মানুষ ধরেনি, পিশাচ ধরেছে, পিশাচ। পিশাচ মানে? মানে আর কি, যে দাইমা এসেছিল ওর সন্তান বিয়নোর কাছে, সে তো আতুর ঘর থেকেই তারস্বরে চিৎকার জুড়লে। সে কি চিৎকার, যেন দুনিয়া রসাতলে গেল। তার সেই চিৎকার শুনে আমরা পড়ি কি মরি করে ছুটে গেছিলাম মিত্তিরদের বাড়িতে। গিয়ে দেখি আতুর ঘরে মিত্তিরদের বৌমা অচেতন হয়ে শুয়ে আছে। দাইমা ঘরের এক কোণে বসে থরথর করে কাঁপছে, আর ঘরের মেঝেতে হামাগুড়ি দিচ্ছে সেই পৈশাচিক বাচ্চা। তাকে দেখেই আমার গা শিউরে উঠল গো। কেন? আমি খাওয়া থামিয়ে জিজ্ঞাসা করলাম। চারির মা ওই ভয়ার্ত কণ্ঠেই বলতে লাগলো, সে কোনো সাধারণ বাচ্চা নয় গো, গা হাত পা রং মিশমিশে কালো। শুধু তাই নয়, সারা শরীরে কেমন অসংখ্য কাঁটা কাটা রোম। আর সব চাইতে অদ্ভুত, ওই শিশুর মুখশ্রীতে ঠোঁট বলে কোনো বস্তুই নেই, শুধু চোখ আর নাক, বাকিটা চামড়ায় ঢাকা। চারির মা কথা থামালো। তারপর কাঁসারের ঘটিতে রাখা জল ঢকঢক করে খেয়ে বলল,
সবচাইতে ভয়ঙ্কর কথা কি জানো? ওই বাচ্চার পায়ের তলায় নাকি অনেকগুলো ধারালো দাঁত। তাই মা কাঁদতে কাঁদতে বলল, আমাদের ওই বাচ্চাকে যখন কোলে নিয়েছিল তখন ওই দাঁত দিয়ে সে এমন কামড়েছে দাইমাকে যে তার রক্ত বেরিয়ে গিয়েছে। পায়ের তলায় দাঁত? বিস্ময়ে আমার যেন হাত আর চলল না। অমর জীবনের স্বপ্নের কথাখানা হুবহু মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গেই সারা শরীরে যেন শিহরণ খেলে গেল। বুঝতে পারলাম অমর জীবনের বলা কোনো কথাই মিথ্যে হয় না। সত্যি এই মডলেনে খুব শীঘ্রই ঘনিয়ে আসতে চলেছে কোনো ভয়ঙ্কর বিপদের কালো ছায়া। তারপর ওই বাচ্চাটাকে কি করলো? কি আবার করবে? আমার কথা শুনে ছদ্ম রাগ দেখায় চারির মা। অমন অলক্ষণে বাচ্চা পাড়া ঘরে কেউ রাখে নাকি? তার উপর মৃত্যুদের তো চেনই, ওরা কেমন ঠাকুর দেবতা মঙ্গল অমঙ্গল নিয়ে বাড়াবাড়ি করে সেও তো জানো। ওরাই বাচ্চাটাকে নিয়ে জীবন্ত মাটির তলায় পুঁতে দিয়ে আসলো। সঙ্গে আরো লোক লস্কর নেবে বলেছিল, কিন্তু কেউ যেতে চাইল না। শুনেছি কলুটোলার ওই দিকে কোনো একটা শ্মশানে গিয়ে নাকি সমাধি দিয়ে এসেছে। অতটুকু বাচ্চা, তাকে জ্যান্ত কবর দিতে ওদের হাত কাঁপলো না? কমলাকেই বা কি বললো সবাই মিলে? কি আবার বলবে, যা ঘটেছে তাই বললো সকলে। সে তো কেঁদে কেঁদে একসা। যতই হোক, নারী ছেঁড়া ধন, মায়ের জ্বালা আর কে বুঝবে বলো দেখি। কিন্তু কিছু করারও তো নেই। পাড়া ঘরে থাকতে গেলে এসব দিকও তো ভাবতে হবে নাকি? সবাই মঙ্গল অমঙ্গল আছে। চারির মা থামলো। এ কাহিনী শোনার পর ভাতের গ্রাসটা মুখে তুলতেই কেমন যেন তিতকুটে ঠেকলো। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি ওই সময় এখানে থাকলে ভালো হতো, কিছু একটা উপকার হয়তো করতে পারতাম। আমাদের চারির সঙ্গে যদি এমন হতো, তুমি কি এই কাজ করতে পারতে? মলচা, তোমার মুখে কি কোনো কথাই আটকায় নেই? চারির মা রাগে ফুঁসে উঠল। আমার মাথা খাও, কিন্তু নিজের মেয়েকে নিয়ে অমন কথা বলো নে বাপু। এই মাথা ঠুকছি, এই ভর দুপুরে যত সব অলুক করে কথাবার্তা। এই রইল তোমার খাবার দাবার, নিজে বেড়ে খেয়ে নিও। রাগে গজগজ করতে করতে আমার অর্ধাঙ্গিনী ঘরের বাইরে চলে গেল। আমি আর কথা বাড়ালাম না, নিঃশব্দে খেতে লাগলাম। শুধু থালার ভাতটা মুখে বড় তিতকুটে লাগতে লাগলো। গৃহস্থ ঘরের অন্ন মুখে তেতো লাগাটা তো কোনো কাজের কথা নয়। বারবার কেমন যেন মনে হতে লাগলো যে এক ভয়ঙ্কর ঝড় অতি শীঘ্রই আছড়ে পড়তে চলেছে এই মটলেনের গলিতে। তেলে ভাজায় কামড় বসাতে বসাতে আমি এইবার জিজ্ঞেস করলাম, এরকম আবার হয় নাকি? হ্যাঁ, অনেক শিশুই নানা রকম শারীরিক ত্রুটি নিয়ে জন্মায় শুনেছি। চিকিৎসা বিজ্ঞান সময়ের সাথে আরও উন্নত হলে হয়তো এসবেরও ব্যাখ্যা মিলবে, কিন্তু তাই বলে এতখানি অস্বাভাবিকতা, এও কি সম্ভব? সেটাই তো আমাকেও বড় ভাবাচ্ছিল হে। যেরকম শারীরিক বর্ণনা চারির মায়ের মুখে শুনলাম, তাতে মনের কোণে একটা অদ্ভুত অস্বস্তি জমাট বাঁধছিল, বুঝলে? তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর কৃপায় কিছু কিছু জিনিস আমি আগে থাকতেই আঁচ করতে পারি। এক্ষেত্রেও আমার মন বলছিল খুব শীঘ্রই এই পাড়ায় কিছু একটা যেন ঘটতে চলেছে। কি ঘটলো তারপর? চারি এইবার জিজ্ঞেস করলো। বলছি শোনো। ঘটনাটা দিন দুই পরের, রাতের বেলার। সেই দিনও প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। চারি আর তার মা স্বাভাবিকভাবেই রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আমার এই ঘরের জানলার সামনে বসে সিগারেট খাচ্ছি আর এক মনে কী সব যেন ভাবছি। রাত বেশ গভীর হয়ে এসেছে। হঠাৎ মনে হলো কি একটা কালো ছায়ার মতন জিনিস এক পলকের মধ্যে গলির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেল। একে ঝড় বৃষ্টি, তার উপরে আবার অন্ধকার। ভাবলাম হয়তো চোখের ভুল, কিন্তু কিছুক্ষণ পরেই ভুল ভাঙল। পাড়ার কুকুরগুলো তার স্বরে চিৎকার জুড়েছে এই ঝড় বৃষ্টির মধ্যেও। ঠিক চিৎকার নয়, বুঝলে, যাকে বলে বিকট কান্না। ওই রাতে কুকুরের ওই রকম কান্না শুনে বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। যতই হোক, শাকুন স্বাস্থ্যের কিছু কিছু বিদ্যে তো জানি আমি।
ফলে এসব লক্ষণ দেখলেই মনে ভয় ধরে। শাকন শাস্ত্র, সেইটা আবার কি জিনিস? গরম বেগুনিতে কামড় দিতে দিতে কিশোরী জিজ্ঞেস করলো। ও তোমরা ঠিক বুঝবে না। তন্ত্রের একখানা গোপন বিদ্যার শাস্ত্র। আশেপাশের পশু পক্ষীর আচরণ দেখে কি ঘটতে চলেছে তার আন্দাজ পাওয়া যায় এই গুপ্ত বিদ্যার দ্বারা। তবে কিনা এই বিদ্যা যেমন গুহ্য তেমনই ভয়ঙ্কর। গুরু ভালো না হলে এই বিদ্যা রপ্ত করার উপায় নাই। বলেন কি মশাই? আশেপাশের পশু পাখি কি করছে সেইটা দেখে ভবিষ্যৎ বলে দেবেন? কিভাবে বলবেন শুনি? কিশোরী পরম তৃপ্তিতে বেগুনি খেতে খেতে প্রশ্নখানা করে বসল। তারানাথ যে এসব প্রশ্নে কিঞ্চিত বিরক্ত হয় তা কিশোরীর বিলক্ষণ জানা। তবুও সে সুযোগ পেলে এইসব খোঁচা মারতে একদমই ছাড়ে না। তারানাথ অবশ্য আজকে বিশেষ বিরক্ত হলো না। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তোমরা কি ভাবো বলো তো? মানুষের থেকে বুদ্ধিমান জীব এই দুনিয়ায় নেই। হ্যাঁ, মানুষ তার বুদ্ধির বলে কয়েকখানা যন্ত্র খাড়া করেছে বটে, তা দিয়ে বিস্তর চমকে দেওয়ার মতন কাণ্ড কারখানাও করেছে মানলাম। তার মানে তো এই নয় এই দুনিয়ায় মানুষের চাইতে জোরদার ইন্দ্রিয় আর কারুর নেই। তারানাথ কথা থামিয়ে জানলার দিকে কিছুক্ষণ উদাস দৃষ্টিতে চেয়ে রইল। তারপর একখানা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের চারপাশের বহু জন্তুই ইন্দ্রিয় ক্ষমতায় আমাদের চাইতে বহু গুণে শক্তিশালী। শুধু তাই নয়, আসন্ন ভবিষ্যৎ সম্পর্কেও তাদের জ্ঞান ও বুদ্ধি অনেক ক্ষেত্রেই আমাদের মাত দেওয়ার মতো। ভূমিকম্পের খবর সবার আগে পিঁপড়ে পায়, জানো নিশ্চয়ই। এ কথার উত্তরে কিশোরীর আর বলার মতো কিছুই রইল না। গল্পের গতি পাছে অন্যদিকে ঘুরে যায়, তাই আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হলো তারানাথ? ওই রাতে কিছু ঘটলো? ঘটলো ওই রাতেই, তবে খবর পেলাম পরের দিন সকালে। সেই রাতে তো আর বেশ কিছুক্ষণ জাগার পরে ঘরে গিয়ে শুয়ে পড়ি। ঘুম ভাঙলো চারির মায়ের চিৎকারের শব্দে। ওগো, ওটো ওটো ওটো, কি হয়েছে শোনো আগে। কি অলক্ষণে কাণ্ড এই পাড়ায় শুরু হলো গো, কি যে হবে এবার? ঘুম চোখেই আমি ধড়মড় করে বিছানায় উঠে বসলাম। ঘুম জড়ানো কণ্ঠেই বললাম, কেন, কি হলো আবার? কি হয়েছে? ওই যে পাড়ার শেষে চক্কর্তি বাড়ি, ওই যে যারা প্রতি বছর নারায়ণ পুজোয় সিন্নি দেয় গো, ওই চক্কর্তিদের বাড়ির বাচ্চা মেয়েটা কাল রাতে মারা গিয়েছে। এইবার ঘুমের চটকাটা নিমেষেই কেটে গেল আমার। বিছানার থেকে তড়ি ঘড়ি উঠে দাঁড়িয়ে বললাম, মারা গেছে? বলো কি? ওর তো বোধহয় বয়স এই 3 কি 4 হবে। তাহলে আর বলছি কি তোমায়, গেল বছর 3 পেরিয়ে 4-এ পা দিল। আহা গো, কি ফুটফুটে ছিল মেয়েটা, গেলেই ছুটে এসে জড়িয়ে ধরতো। সেই মেয়ের কিনা ওই অবস্থা, সারা শরীর কানা এক রাতে কেমন যেন কালো হয়ে গেছে গো, ঠিক যেন ভয়ঙ্কর কোনো অসুখ করেছে। আর পায়ের তলায় পায়ের তলায়? থামলে কেন গিন্নি, বলো, পায়ের তলায় কি? পায়ের তলায় দাঁত গজিয়েছে গো, অনেকগুলো ধারালো দাঁত। ও বাবা গো, ও দৃশ্য দেখেই আমার গায়ে কেমন কাঁটা দিচ্ছিল। এ পাড়ায় কি আবার শুরু হলো বলো দেখি? আমি আর দেরি করলাম না, গায়ে পাঞ্জাবি খানা কোনো মতে জড়িয়ে বেরিয়ে পড়লাম। চক্কতিদের বাড়ির সামনেটা ভিড় হয়ে আছে। কৌতূহলী লোকজন সব দেহ দেখবার জন্য ছুটে এসেছে। আমাকে দেখে তাদের মধ্যে কয়েকজন পথ ছেড়ে দিলে আমি ভেতরে ঢুকলাম। ঘরের ভেতর কন্যার মা মেয়ের সব দেহকে আগলে ধরে মূর্তির মতো বসে রয়েছেন। দেখে বোঝা যায় কাঁদতে কাঁদতে সে পাথর হয়ে গিয়েছে। সামনে এগিয়ে মেয়েটিকে দেখতেই একটা অদ্ভুত চোরা আতঙ্ক বুকের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠল। আমি কি ঠিক দেখছি? মেয়েটির সারা শরীর এমন অদ্ভুতভাবে কালো হয়ে গিয়েছে যে দেখলে ভয়ে গা শিউড়ে ওঠে। শুধু তাই নয়, কালো শরীরে রীতিমতো আঁশের মতো খসখসে চামড়াও গজিয়ে উঠেছে রাতারাতি। মেয়েটির পায়ের তলার দিকটায় তাকাতেই আবারও চমকে উঠলাম। চারির মায়ের বলা একটা কথাও মিথ্যে নয়। সত্যি
মেয়েটির পায়ের নিচে গজিয়ে উঠেছে ধারালো দাঁত। এসব কি হচ্ছে বলুন তো ঠাকুর মশাই? প্রথমে মিত্তিরদের ওই সদ্যজাত ছেলেটি, তারপর আমাদের ফুটফুটে বাচ্চা মেয়েটা। পাড়ায় কোন অভিশাপ লাগলো কন দেখি। হলধর চক্রবর্তী এই বাড়ির প্রধান। তিনি আর্দ্রকণ্ঠে জিজ্ঞেস করলেন আমায়। বাচ্চা মেয়েটি সম্পর্কে তার নাতনি হন। ওনাকে যে সান্ত্বনা দেব এমন কোনো শব্দ আমি খুঁজে পেলাম না। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলাম, কিভাবে ঘটলো এসব? আমায় খুলে বলো মা, সবটা জানা আমার খুব প্রয়োজন। মেয়েটির মা আদৌ নিজের মধ্যে আছে বলে মনে হলো না। তার চোখ দুটি স্থির হয়ে আছে ঘরের উপরের দেওয়ালের দিকে। দুই হাতে আঁকড়ে রাখা মেয়েটিকে কোলে নিয়ে সে অনিমেষ দৃষ্টিতে কোন ভাবনার জগতে যেন ডুবে আছে। হলধর বাবুই এইবার বললেন, ও বলবার মতো অবস্থায় নেই ঠাকুর। আমি বলছি, কাল রাতে কেমন ঝড় বাদলা হচ্ছিল সে তো তোমরা সকলেই দেখেছো। তার উপর লোডশেডিং। আমার ছেলে হিরু দিন দুয়েক হলো একটা বিশেষ কাজে মুর্শিদাবাদ গেছে, ফিরবে পরশু। ফলত বৌমা একাই আমার নাতনি তুলিকে নিয়ে নিজের ঘরে শুয়েছিল। আমরা একসময় গাঁগঞ্জ থেকে এসেছি, তাড়াতাড়ি শুয়ে পড়া আমাদের অভ্যেস। তাই কালকেও তাড়াতাড়ি আমরা সব শুয়ে পড়েছিলাম। কিন্তু রাতের দিকে উপরের ছাদের মধ্যে কেমন যেন শব্দ হয়, ঠিক যেন কোনো ভারী জন্তু ধপ ধপ শব্দ করে ছাদে ঘুরে বেড়াচ্ছে। সবাই ততক্ষণে ঘুমিয়ে কাদা। আমি তাই ছাদে উঠে যাই কিছু আছে কিনা দেখতে। ছাদের দরজা খুলে লণ্ঠন জেলে এদিক ওদিক ভালোভাবে দেখেও নি, কিন্তু কিছু চোখে পড়ে না। তারপর এসে আবার শুয়ে পড়ি। রাত তখন খুবই গভীর। হঠাৎ বৌমার ঘর থেকে প্রচণ্ড চিৎকার ভেসে আসে। আমি আর আমার গিন্নি তো ধড়মড় করে উঠে বসি বিছানায়। ছুটতে ছুটতে বৌমার ঘরে পৌঁছে দেখি মেঝেতে বৌমা পড়ে আসে। তার সারা শরীর ফিট লাগা রুগীর মতন থরথর করে কাঁপছে, আর বিছনার উপর পড়ে আসে আমার নাতনি। কি বলবো ঠাকুর মশাই, ওর শরীরটা দেখেই বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছিল। সারা শরীর কেমন জানি কালো হয়ে যাচ্ছিল ওর। কাছে এসে ওকে ছুঁতেই সর্বাঙ্গ কেঁপে উঠল আমার। শরীর বরফের মতন ঠান্ডা, নিঃশ্বাস নেই। বুঝলাম প্রাণটা বেশ কিছুক্ষণ আগেই শরীর ছেড়ে বেরিয়ে গেছে গো ঠাকুর মশাই। শরীর ছেড়ে বেরিয়ে গেছে। হলধর বাবু থামলেন। শুধু আমি নই, আমার সঙ্গে সেখানে দাঁড়ানো প্রত্যেকেই মন দিয়ে হলধর বাবুর সব কথা শুনছিল। এইবার তাদের মধ্যে চাপা ফিসফিস শুরু হলো। কেউ বলছে পিশাচের কাজ, কেউ আবার বলছে অভিশাপ, কারুর আবার বক্তব্য বিষক্রিয়া। আমি এইবার একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, আচ্ছা হলধর বাবু, আপনি যখন ছাদে গেছিলেন অস্বাভাবিক কিছু দেখেছিলেন? একটু মনে করে দেখুন তো। হলধর বাবু কিছুক্ষণ যেন স্থির মনে করার চেষ্টা করলো গত রাতের ঘটনা। বড়ক্ষণই চমকে উঠেই বলল, কি বলবো গো ঠাকুর মশাই, ছাদে যখন গেছিলাম কাল রাতে একটা ভারী অদ্ভুত জিনিস চোখে পড়েছিল। আমি তখন ভেবেছিলাম সেটা বয়সজনিত চোখের ভুল। কি দেখেছিলেন? আগে একবারে জনি যেন মনে হলো বৃষ্টির রংটা কেমন ধারা লালচে পাড়া, ঠিক যেন আকাশ থেকে রক্ত বৃষ্টি হচ্ছে। রক্ত বৃষ্টি? কথা কানা শোনার পরেই আমার সর্বাঙ্গ যেন পুনরায় শিহরিত হয়ে উঠল। আবারও মনে পড়ে গেল অমর জীবনের সেই ভয়ঙ্কর স্বপ্নের কথা। আর তার সঙ্গে সঙ্গেই মনের ভেতর ঘনিয়ে উঠল একটা অচেনা আশঙ্কা। আমি তৎক্ষণাৎ নিজের বাড়ির দিকে পা বাড়ালাম। ঘর থেকে বেরোতে যাব, হঠাৎ মেয়েটির মা পেছন থেকে চিৎকার করে উঠল, না 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 না, আসবি নে, আমার মেয়ের কাছে একদম আসবি নে। চলে যা, চলে যা, দূরে যা এখান থেকে, যা রাক্ষসী যা।
পিছনে ফিরে চেয়ে দেখলাম ওর চোখ এখনো স্থির হয়ে আছে ঘরের উপরের দেওয়ালের দিকে। আপনার পুত্রবধূর সন্তান প্রসবের আগে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কি? আমার প্রশ্নে মিত্তির বাড়ির কর্তা শুভময় মিত্র ভুরু কুচকে কি যেন ভাবলেন, তারপর হতাশ কণ্ঠেই বললেন, না ঠাকুরমশাই, তেমন কিছু হয়েছে বলে তো আমি শুনিনি। কিভাবে যে বৌমার পেটে অমন বাচ্চা এলো। এই এলাকায় শুভময় মিত্র লোকটির কিঞ্চিত বদনাম আছে বিভিন্ন কারণবশত। অনেকে বলে একসময় প্রভূত সম্পত্তির মালিক হওয়ায় লোকটির চাপা গুমর আছে, মানুষকে মানুষ বলে ঠিক গণ্য করেন না। অনেকের কথা অনুযায়ী লোকটির নানান বদ লোকের সঙ্গে এককালে নাকি যোগ সাজসও ছিল। সে যাই হোক, বাকিদের সঙ্গে যেরকম আচরণই করুক না কেন, আমার সঙ্গে ভদ্রলোক বেশ সমঝেই কথা বলেন, বলা চলে কিঞ্চিত মান্যগণ্যও করেন। শিশুটিকে কি করলেন? আমি ফের প্রশ্ন করলাম। ওই কলুটোলার দিকে একটা শ্মশানে। শুভময় বাবুর হৃদয় বিদীর্ণ করে যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আপনার বৌমা এখন কেমন আছেন? আর তার সঙ্গে কথা বলা গেলে একটু ভালো হতো। বুঝতেই পারছেন, পাড়াঘরের ব্যাপার। আমার কথায় ভদ্রলোক আচমকাই যেন রেগে গেলেন। হ্যাঁ মশাই, পাড়া গাঁয়ের ব্যাপার বলে সবাই মাথা কিনে রেখেছে নাকি? সব ছোট লোকের জাত, হাজারো প্রশ্ন করে করে মাথাটা খেয়ে ফেললে একবারে। আরে বাপু, আমি, আমার ছেলে, আমার পরিবার কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটুকু বোঝার ক্ষমতা নেই কারো। অশিক্ষিতের দল সব। ভদ্রলোক অচিরেই কথাগুলো বলে ফেলে জিভ কাটলেন। কিছুক্ষণ চুপ থেকে ফের বললেন, মাফ করবেন ঠাকুরমশাই, আপনাকে সব কথা আমি বলিনি, দোষ নেবেন না দয়া করে। তবে কিনা আমাদের মনের অবস্থা তো ঠিক নেই, বুঝতেই তো পারছেন। বাড়ির সকলে নাওয়া খাওয়া ছেড়েছে, বৌমা কেমন যেন পাথরে মূর্তির মতন হয়ে গেছে। আমায় মাফ করুন, তার সঙ্গে আপনাকে কথা বলার ব্যবস্থা করে দিতে আমি আপাতত অপারগ ঠাকুরমশাই। আমিও একটা দীর্ঘশ্বাস ফেললাম। সত্যি এরকম অবস্থায় কাউকে জোর করা যায় না, কিন্তু আমার গণনায় কি এত ভুল হলো? মৃত্যুদের বাড়িতে যাওয়ার আগের দিনই একখানা যজ্ঞ করেছিলাম আমি। সে যজ্ঞের বিশদ বর্ণনা তোমাদের শুনিয়ে লাভ নেই, তবে সেই যজ্ঞ থেকে এটুকু বুঝেছিলাম, এই মর্টলেনে যা কিছুর আনাগোনা হয়েছে তা শুরু হয়েছে এই মৃত্যুদের বাড়ির আশেপাশে। ওইখান থেকেই এই সমস্ত কিছুর উৎপত্তি। আমি এইবার ভদ্রলোককে প্রণাম জানিয়ে উঠে পড়লাম। বাড়ি থেকে বেরোতে যাব, হঠাৎ বাড়ির বাঁদিকের আম গাছে বসে একটা দ্বারকা কর্কশ কণ্ঠে ঠিক 3 বার ডেকে উঠল। সেই দিকে তাকাতেই আবারও মনের ভেতর একখানা শঙ্কা উকি দিল আমার। সদর দরজা দিয়ে বেরোনোর আগে খেয়াল করলাম একখানা ছায়ার মতন মূর্তি বাম পাশের ঘরের আড়াল থেকে যেন সরে গেল। এক ঝলক দেখে মনে হলো যেন ঘোমটা দিয়ে কোনো এক মহিলা দাঁড়িয়ে আমার কথা শুনছিলেন। আমি বেরোতে যেতেই সচকিত হয়ে তিনি সরে গেলেন। মনে খটকাটা কিন্তু আমার লেগেই রইল। যাই হোক, এরপর সপ্তাহ 2 আর কিছুই ঘটল না। পাড়ার লোক ভাবলো বুঝি ঝামেলা মিটেছে, আর কিছু হবে না। যদিও আমি ঠিক জানতাম অভিশাপ সবে শুরু হয়েছে, এত সহজে তা শেষ হওয়ার নয়। 2 সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও একবার এই মর্টলেনে হানা দিল সেই ভয়ঙ্কর মৃত্যুদূত। তারানাথ থামল। বাইরের কালবৈশাখী ঝড় শেষে এখন মুষলধারায় বৃষ্টি নেমেছে। ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে বাইরের সেই বৃষ্টির শীতল আমেজ। তেলে ভাজা মুড়ি ইতিমধ্যেই সমাপ্ত, যদিও বিদ্যুৎ আসার কোনো লক্ষণ নেই। লণ্ঠনের আলোয় আমরা তখনও আগ্রহী দৃষ্টিতে অপেক্ষা করে আছি ঘটনার পরের টুকু শুনব বলে। আমি এইবার জিজ্ঞেস করলাম, এরপর কি হলো? আবার একটা নিষ্পাপ শিশুর মৃত্যু? আগে হ্যাঁ, এইবার সেই ভয়ঙ্কর অভিশাপের শিকার হলো আমাদের এই বাড়ির ঠিক উল্টো দিকে দত্তরা। দত্তদের নাতি বেলঘড়িয়া থেকে দাদুর বাড়িতে ঘুরতে এসেছিল দিন 2 জন্য। বয়স ওই 6 কি 7 হবে। খুব চঞ্চল, সারাদিন এদিক ওদিক ছুটে বেড়ায়। যেদিনের কথা বলছি সেই দিনও সন্ধ্যা থেকে প্রচণ্ড ঝড় বাদলা শুরু হয়েছিল।
সেই আকাশ ফাটা বৃষ্টি যাকে বলে আর কি। কেউই বিশেষ বাড়ির বাইরে বেরোয়নি। এইসব দিনে এমনিতেই খদ্দের হয় না, ফলে সারাটা সন্ধ্যেটা সিগারেট খেয়েই কাটিয়ে দিলাম। রাতের দিকটা কি মনে হলো তাড়াতাড়ি ঘুমালাম না। জানলার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে লক্ষ্য রাখতে লাগলাম সামনের গলিটাকে। কেমন যেন মনে হলো কিছু একটা ঘটতে চলেছে। এইভাবে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে। হঠাৎ চটকাটা ভাঙল কুকুরের খুব ক্ষীণ কান্নার শব্দে। কুকুররা প্রচণ্ড ভয় পেলে যেমনই ক্ষীণ কান্নার শব্দ করে, এই ডাকটিও তেমনই। নিচে তাকিয়ে দেখি দত্তদের বাড়ির সামনের রাস্তার কুকুরগুলো জড়ো হয়েছে। সকলের দৃষ্টি ছাদের দিকে। উপরের দিকে তাকিয়ে কি যেন দেখছে তারা। দেখছে আর আতঙ্কে অমন কান্নার আওয়াজ করছে। প্রথমটা বুঝতে পারলাম না যে কি দেখছে কুকুরগুলো, কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ যেন চোখে পড়ল ওটা। অন্ধকার আকাশের বুকে কি একটা বড় পাখির মতো জীব শকুনের মতো ঘুরে বেড়াচ্ছে ঠিক দত্তদের বাড়ির উপরটায়। প্রথমবার দেখতেই বুকের ভেতরটা আতঙ্কে কেঁপে উঠল যেন। কি ওটা? হে ঈশ্বর, এ কোন শয়তানের ছায়া পড়েছে এই মডলেনের বুকে? এইবার যা ঘটলো তা যেন অবিশ্বাস্য। দেখলাম সেই অন্ধকার ছায়ার মতো জীবটা উড়তে উড়তে ঠিক বাড়ির সদর দরজাটার সামনেটা এসে নামলো। পরের মুহূর্তেই যেন অন্ধকারে সম্পূর্ণ বিলীন হয়ে গেল ওটা। কুকুরগুলো একরকম চমকে গিয়ে ডাক থামিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এমনই সময় হঠাৎ কি জানি কি দেখলাম, দত্তবাবু সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। পরক্ষণেই জোর ধমক দিয়ে বললেন, পুলু, ও পুলু, এই রাতের বেলায় কোথায় বেরিয়ে গেলি বল দেখি? পুলু, আরে এ পুলু। পুরো ঘটনাটা দেখা মাত্র আমার মনের ভেতর কেমন যেন কু ডেকে উঠল। বুঝলাম যা হচ্ছে আর যাই হোক মোটেও ভালো হচ্ছে না। আমি তৎক্ষণাৎ জানলা থেকে হাঁক দিলাম নিচে, ও দত্তদা, কাকে খুঁজছেন এত রাতে? দত্তবাবু উত্তর দিলেন, আর বলো না বাপু, আমার নাতিটা এত দুরন্ত, ঘুমিয়ে পড়েছিলাম জানো। হঠাৎ শুনলাম বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে কে যেন ডাকছে, দরজা খোলো, দরজা খোলো। আমি হন্তদন্ত হয়ে এসে দেখছি কই কেউ নেই। কোথায় যে গেল? এই তুমি দেখেছো ওকে? আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাট করে উঠল। মনের ভেতর দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হলো না। পাগলের মতো ছুট দিলাম একতলার দিকে। বাড়ির বাইরে বেরিয়ে দত্তদের বাড়ির সামনে আসতে যাব, তখনই বাড়ির ভেতর থেকে এক নারীর প্রচণ্ড চিৎকার। দত্তবাবু যেন আচমকাই প্রচণ্ড আর্তনাদে সচকিত হয়ে উঠলেন। আমি আর উনি দুজনেই ছুট দিলাম ওনার বাড়ির ভেতরে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভেতরে গিয়ে দেখলাম দত্ত গিন্নি মেঝেতে শুয়ে মৃগী রুগীর মতন ছটফট করছে, আর বিছানায় শুয়ে আছে দত্তবাবুর নাতি। তার শরীর কোনো এক অচেনা বিষের প্রভাবে ক্রমশ কালো হয়ে যাচ্ছে। তারানাথ থামল। সেই রাতের কথা মনে করতে গিয়ে সেও যে ভেতর ভেতর কেঁপে উঠছে তা বিলক্ষণ বুঝতে পারছি। অথচ এমন জায়গায় কৌতূহল চেপে রাখা তো মুশকিল। তাই বাধ্য হয়ে আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলল। কি হবে, বড় দেরি হয়ে গেল। একটুর জন্য এমন ফুটফুটে বাচ্চাটাকে আমি রক্ষা করতে পারলাম না। আমি যদি আর একটু সতর্ক হতাম। তার মানে যে অপশক্তি এই মৃত্যুগুলো ঘটাচ্ছিল, সে তার শিকারদের ছলনা করে বাড়ির বাইরে আনত, তারপর নিজে বাড়ির ভেতর প্রবেশ করত, তাই তো? কিশোরী ঠিক অঙ্কের উত্তর মেলাবার মতন করে কথাগুলো বলল। ঠিক তাই। যে গৃহে ওই রাক্ষসীর ছায়া পড়ত, সেই গৃহের ভেতরে সে আপনা থেকেই প্রবেশ করতে পারত না। নানান ছলনা করে সে সেই গৃহে প্রবেশ করে এই ভয়ঙ্কর হত্যালীলা চালাতো। শুধু তাই নয়, সে যখনই আসতো রক্ত বৃষ্টি হতো, আর তার হত্যার পর শিশুগুলোর শরীর পরিণত হতো কুচকুচে কালো মাংসপিণ্ডতে। এই ভয়ঙ্কর অপশক্তি কি বাবা? চারি আতঙ্কিত মুখেই জিজ্ঞেস করল। এই যে সে অপশক্তি নয় রে মা,
নরকের আগুন থেকে উঠে আসা ভয়ঙ্কর অপশক্তি এরা। তখনও বুঝিনি এই অপশক্তি আসলে কি, কিন্তু তার পরের দিন রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তাতেই সবটা যেন জলের মতো বুঝতে পারলাম। কি ঘটনা? কিশোরী জিজ্ঞেস করলো। একটা ভারী অদ্ভুত স্বপ্ন দেখলাম অমর জীবনকে নিয়ে। কি স্বপ্ন? আমি জানতে চাইলাম। দেখলাম আমি সেই গ্রামের চণ্ডী মণ্ডপের সামনে বসে আছি, পাশে সেই কুকুরখানা, আরেক পাশে বসে আছে অমর জীবন। আমায় দেখে সে মৃদু হাসলো, তারপর বলল, আমার পৌঁছতে পৌঁছতে বড় দেরি হয়ে যাবে তারানাথ, তাই তোমাকেই টেনে আনলাম এখানে। আমার স্বপ্ন দেখা সম্পূর্ণ হয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি দেখলে স্বপ্নে? অমর জীবন হাসলো, হেসে বলল, দেখলাম এক মহা তেজস্বী অঘরী তান্ত্রিক তোমার সম্মুখে উপস্থিত হয়েছে। তার বয়সের গাছ পাথর নেই, সারা শরীরে ছাই ভস্য মাখা, মুখে মধুর হাসি। সে তোমায় দেখেই বলল, আয়, এতদিন পর এলি শেষমেশ। অমর জীবন থেমে গেল। স্বপ্নেই আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হলো অমর জীবন? সে কোনো উত্তর দিল না। চুপটি করে বসে আমার দিকে তাকিয়ে কেবল হো হো করে হাসতে লাগলো। এরপরই আমার ঘুমটা ভেঙে গেল। এ কি অদ্ভুত স্বপ্ন, এর মানেই বা কি? কিশোরী মাথা চুলকোতে চুলকোতে জিজ্ঞেস করলো। ঠিক তোমার মতন আমিও বুঝতে পারছিলাম না, কিন্তু হঠাৎই সকালবেলায় গিন্নির কথা শুনে চমকে উঠলাম। এ কথা সে কথায় সে হঠাৎ করেই বলে উঠল, শুনছো, পাশের পাড়ায় যে বড় ঠাকুরের মন্দিরখানা আছে না, তার পাশের যে শ্মশানটা গো, ওখানে কাল রাতে নাকি এক অঘরী তান্ত্রিক এসেছে। সে এক দেখায় মানুষের ভূত ভবিষ্যৎ সব বলে দেয়, মরা রোগী নাকি জ্যান্ত করে দেয়। লোকে ওকে বলছে অঘরীনাথজি। ওর কাছে গেলে হয় না একবার? পাড়ার এই দুর্যোগের ব্যাপারে জিজ্ঞেস করতাম। কথাগুলো শুনেই কেমন যেন গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। বুঝলাম গতকাল স্বপ্নে অমর জীবন আমার ঠিক কি বোঝাতে চাইছিল। আমিও আর দেরি করলাম না, চটপট তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম অঘরীনাথজির উদ্দেশ্যে। রাস্তায় একটা আজব কাণ্ড ঘটল। মৃত্যুদের বাড়ির ঝি দেখি হঠাৎ এসে আমার পথ আটকে দাঁড়িয়েছে। কিছু বলতে যাব তার আগেই বলল, বাড়ির ছোট গিন্নি একবার আপনার সঙ্গে কথা বলতে চান গোপনে, তবে এখন নয়, রাতের বেলায় দেখা করা কি সম্ভব? ভদ্র বাড়ির বউ, তাই সন্তান শোকে কাতর, এমনভাবে রাতের বেলা ডাকছেই বা কেন? কোনো অসৎ মতলব কি? অবশ্য কী বা অসৎ মতলব হবে? স্বয়ং মধুসুন্দরী দেবীর কৃপা আছে যার উপর, তার কোনো ক্ষতি করা কি অতই সহজ কাজ? আমি কয়েক মুহূর্ত ভেবে উত্তর দিলাম, বেশ, দেখা করব, বলে দিও। কাজের ঝিটি সন্তুষ্ট মুখে মৃত্যুর বাড়ির দিকে চলে গেল। এদিকে পাশের পাড়ার সেই শ্মশানে পৌঁছতে দেখি সে এক মহা সমারোহ। চারিদিকে শয়ে শয়ে লোক অঘরীনাথজিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। এর মধ্যে তার দেখা পাওয়া কি আর সম্ভব? সামনে এগোবার পর্যন্ত জায়গা নেই। দূর দূর বিফল মনোরথ হয়ে বাড়ির দিকে পা বাড়িয়েছি, হঠাৎই পেছন থেকে একটা ডুগডুগির শব্দে চমকে উঠলাম। পরক্ষণেই একটা জলদ গম্ভীর কণ্ঠে চারিদিক যেন কেঁপে উঠল, হর হর শঙ্কর, ভূতনাথ ভয়ঙ্কর। পেছনে তাকাতেই অদ্ভুত ভক্তি ও শ্রদ্ধায় সারা শরীর শিহরণ খেলে গেল যেন। দেখলাম অঘরী তান্ত্রিক আমার সামনে দাঁড়িয়ে, এক হাতে ত্রিশূল, অন্য হাতে ডুগডুগি, পরনে একখানি শুধু লজ্জা বস্ত্র, সারা শরীর ঢাকা ছাইতে। আমার দিকে তাকিয়ে তিনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, হায়, শেষমেশ এলি তাহলে। মুহূর্তের জন্য গত রাতের স্বপ্নের কথা মনে পড়ে গেল। সর্বাঙ্গে আবারও কাঁটা দিয়ে উঠল আমার। তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে ফের বলল, জীবনে যে কয়েকজন প্রকৃত ক্ষমতাশালী সাধকের সঙ্গ লাভ করেছি, এই অঘরীনাথজি তার মধ্যে একজন। যেমন তার তন্ত্রজ্ঞান, তেমনই গভীর দর্শনবোধ।
দেখলে মনে হবে কৌপিনধারী সাধারণ অঘরী সাধু, কিন্তু প্রকৃত সঙ্গ লাভ করলে বোঝা যাবে কত বড় একজন সাধকের সঙ্গে সময় কাটানো হচ্ছে। আচ্ছা, এই অঘরীনাথজি ইনি আসলে কে? কিশোরী অবাক হয়ে জিজ্ঞেস করল। এই প্রশ্নের উত্তরে তারানাথ মৃদু হাসল, তারপর বলল, আমিও জানি না, তবে অঘোর মার্গের খুব উচ্চ পর্যায়ের সাধক সেটা বুঝলাম। একসময় দীর্ঘকাল বীরভূমে কাটিয়েছেন তাও বললেন। নিজের জীবনের নানান রোমাঞ্চকর অভিজ্ঞতার কথাও কিছু কিছু বললেন। শেষে মৃদু হেসে এও বললেন আমি নাকি ওর ভীষণ আপনজন। আর পাড়ার ঘটনাটা, ওইটা নিয়ে কি বললেন? তারানাথ পাসেং শোতে আর একখানা টান মেরে তারপর বলল, ওইটাই তো আসল কথা। ওই অঘরীনাথজি আমার সব কথা শুনে আমায় বললেন আদতে কোন অপশক্তি আমাদের পাড়ায় ঢুকেছে। কোন অপশক্তি বাবা? চারি কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে। রক্ত শুলিনি। কথাটা বলেই নিজের ভেতর ভেতর আতঙ্কে যেন কেঁপে উঠল তারানাথ। হাতে ধরা সিগারেটে টান দিতে দিতেই সে বলল, এই রক্ত শুলিনি কিন্তু কোনো সাধারণ অপশক্তি নয়। অঘর বিদ্যার অত্যন্ত গুহ্য মার্গের এক ভয়ঙ্কর প্রেত শক্তি। এরা কোনোখানে এমনি এমনি আসে না, এদের আহ্বান করে আনতে হয়। এদের প্রধান খাদ্যই হচ্ছে শিশুর রক্ত। যেইখানে এরা যায় সেইখানে মড়ক লাগিয়ে দেয়। যে শিশুর শরীরে রক্ত শুলিনির বিষ প্রবেশ করে তার শরীর হয়ে যায় কালো কুচকুচে, পায়ের তলায় গজিয়ে ওঠে ধারালো ক্ষুধার্ত দাঁত। সবই এই ভয়ঙ্কর পৈশাচিক অপশক্তির কারণে। তার মানে বলছেন এই মটলেনেরই একজন এই ভয়ঙ্কর অপশক্তিকে এখানে ডেকে এনেছিল? না, কিন্তু কেন? কিশোরী অবাক হয়ে জিজ্ঞেস করল। সেইটা তখনও জানতাম না, তবে ফেরার আগে অঘরীনাথজি আমায় একটা আংটি দিয়েছিলেন। বলেছিলেন ওইটা আমার মেয়ের হাতে পরিয়ে রাখতে, তবেই ওর বিপদ মুক্তি ঘটবে। আর এসবের প্রতিকার কিভাবে করতে হয় তাও বলে গিয়েছিলেন। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। এই রক্ত শুলিনীকে আহ্বান করা হয় মূলত কোনো সন্তান সম্ভবা নারীর রক্ত দিয়ে। একমাত্র সেই নারীর দ্বারাই এর বিনাশ সম্ভব। অর্থাৎ শুলিনীকে আহ্বান করতে কোনো সন্তান সম্ভবা নারীকে ব্যবহার করা হয়েছিল? তার মানে তো... হ্যাঁ, তোমাদের মনে যে খটকা লাগছে সেটা আমার মনেও লেগেছিল। পুরোটা পরিষ্কার হলো সেই দিন রাতে যখন মিত্তির বাড়ির গৃহবধূ কমলা আমার সঙ্গে দেখা করতে এলো, তাও প্রায় মধ্যরাতে। মাঝরাতে? কিন্তু কেন? কারণ সে আমায় এমন কিছু বলতে চাইতো যা দিনের আলোয় লোকচক্ষুর সামনে বলা সম্ভব নয়। এই ভয়ঙ্কর মৃত্যুলীলার আসল সূত্রই কমলাই। সেই রাতে জানতে পারলাম ওর রক্ত দিয়েই আহ্বান করা হয়েছিল এই ভয়ঙ্কর অপশক্তি রক্ত শুলিনীকে। আমাদের অবস্থা অনেকদিন ধরেই ভালো যাচ্ছিল না ঠাকুরমশাই। আগের ব্যবসা আচমকা ডুবে যাওয়ায় বাজারে অনেক ধার দেনা তো এমনিতেই হয়েছিল। তার উপরে আমার স্বামী আর শ্বশুরমশাই মিলে নতুন ব্যবসা শুরু করলেন। সেইখানেও লাভের মুখ দেখতে পারলেন না। বিস্তর ক্ষতি হলো। আমার ঘরে বসে কাঁদতে কাঁদতেই কমলা এই কথাগুলো বলছিল। আমার স্ত্রী তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল স্নেহ ভরে। কি বলবো ঠাকুরমশাই, আমার শ্বশুর আর স্বামী দুজনেই এক রকম। কানাকড়ি উপায় থাকুক আর না থাকুক, ঠাট বহর সব কিছু তাদের লাগবেই। বিলাসিতা ছাড়া তাদের জীবন ধারণ সক্ষম নয়। সেজন্যই তো এই ভয়ঙ্কর খেলায় তারা মেতে উঠলেন। কমলা থামল। তার নিরীহ মুখখানা ফুটে উঠেছে ক্রোধের বলি রেখায়। দুই ব্যবসাতেই ক্ষতির মুখোমুখি হয়ে আমার শ্বশুরমশাই যেন পাগল হয়ে গেলেন, সেই সঙ্গে আমার স্বামীও। যদিও আমি তখনও বুঝিনি
কি ভয়ঙ্কর কাণ্ড তারা ঘটাতে চলেছেন। আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে নানান মানুষের যোগসাজশ আছে, একথা সকলেই প্রায় জানে। তেমন সূত্রেই কোনো এক তান্ত্রিকের সঙ্গে ওনার পরিচয় হয়। সেই ওনাকে আশ্বাস দিয়েছিল যে একখানা ভয়ঙ্কর যজ্ঞ করলেই নাকি ওনার এই সমস্ত দুরবস্থা কেটে যাবে, উনি আবার ভালোর মুখ দেখবেন। সেই জন্য তিনি এই সর্বনাশের পথে নামলেন। আগে হ্যাঁ ঠাকুর মশাই, আমি তখন গর্ভবতী। আমায় শুধু বলেছিল আমার শরীরে রক্ত দিতে হবে, কোনো ক্ষতি হবে না কারুর, আমার শরীরে রক্ত দিলেই হবে শুধু। কিন্তু তখনও আমি জানি না ওই শয়তান রাক্ষসী আমার রক্ত নিয়ে আমার সন্তানকেই প্রথমে খাবে। কমলা এবার কিছুক্ষণ চুপ করে দেখে নিজে থেকেই ফের বলল, আমার শ্বশুর মশাই আগে থেকে সব জানতো ঠাকুর মশাই। আমার সন্তান যে অমন ধারা হবে সব ওনার জানা ছিল, শুধু আমিই জানতাম না। আমার ওই সন্তান নিয়ে উনি মোটেই বলি দেননি। উনি ওই শিশুটিকে নিয়ে গিয়ে কোনো একটা উপাচার করে বলি দিয়েছিলেন, আর তাতেই এই ভয়ঙ্কর অপশক্তি এই পাড়ায় জেগে উঠেছে ঠাকুর মশাই। এসব ওনারই পাপের ফল। কমলা কান্নায় ভেঙে পড়ে এইবার। জানি মা, সবটাই জানি আমি। প্রথমটা মনে সন্দেহ থাকলেও এখন আর নেই। যে ভয়ঙ্কর অপশক্তিকে তোমার শ্বশুরমশাই জাগিয়ে তুলেছেন তার নাম রক্তশূলিনী। শিশুদের রক্তেই তার ক্ষুধা মেটে। এই পাড়ায় ঘটে চলা প্রতিটা শিশুর মৃত্যুর জন্য উনি দায়ী। শুধু তাই নয় ঠাকুর মশাই, আপনি জানেন কিনা জানি না, প্রতিটা শিশু মারা যাওয়ার আগের দিন আমার শ্বশুর মশাই ও আমার স্বামী নিজে গিয়ে শ্মশানে সংকল্প করে আসেন। শুধু তাই নয়, যে বাড়িতে ওই ভয়ঙ্কর জীব যাবে সেই বাড়িতে শ্মশানের মাটি ফেলে দিয়ে আসেন। ওই তান্ত্রিক বলেছে 5খানা বাচ্চা এভাবে বলি দিলে তবেই এই উপাচার সফল হবে। উনি প্রচুর অর্থ লাভ করবেন। শুভময় মিত্তিরকে পাড়ার লোকে অহংকারী লোক বলেই জানতো, কিন্তু উনি এরকম পাষণ্ড সে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। আমি আরো কিছু বলতে যাব তার আগেই কমলা ফের কাঁদতে কাঁদতে বলল, আমার নিজের কোল খালি হয়ে গিয়েছে ঠাকুর মশাই। সন্তান বিয়োগের জ্বালা কি তা আমি জানি, তাই আমি চাই না আর কোনো মেয়ের কোল খালি হোক। তাই আপনার কাছে ছুটে আসা। সেদিন আড়ালে দাঁড়িয়ে আপনার সব কথা শুনে মনে হয়েছিল আপনি আপনি কিছু আন্দাজ করছেন। কেমন যেন মনে প্রত্যয় হয়েছিল এই ভয়ঙ্কর হত্যালীলা কেউ থামাতে যদি পারে তবে তা আপনিই পারেন। এই ভয়ঙ্কর মৃত্যুলীলা অবশ্যই আটকানো সম্ভব কমলা। তবে এই ভয়ঙ্কর অপশক্তিকে একমাত্র সেই বিনাশ করতে পারে যার রক্তের জাগরণ হয়েছে, অর্থাৎ কিনা তুমি। কিন্তু কিন্তু কি ঠাকুর মশাই? যদি তুমি সব ঠিক ঠিক আচার বিচার মেনে চলো এই শক্তি বিনষ্ট হবে বটে, কিন্তু তার সঙ্গে যে তান্ত্রিক একে ডেকেছে এবং যে বা যারা সংকল্প করেছে তারা উভয়ই মারা যাবে ওর হাতেই। বলো, এতে কি তুমি রাজি? কমলা এবার যেন ধন্দে পড়ল। কিছুক্ষণ চুপ করে দেখে কি যেন ভাবলো সে, তারপর স্থিরভাবে মৃদু কণ্ঠে উত্তর দিল, রাজি। বেশ, তবে যেমনটা আমি বলবো ঠিক তেমনটাই করবে, কেমন? আর হ্যাঁ, তোমার শ্বশুর মশাইয়ের ব্যবহার করা কোনো একটা জিনিস তুমি এনে দেবে আমায়। আমি যদি উপাচারটা ঠিক করে করতে পারি তবে এই মৃত্যুলীলা অচিরেই বন্ধ হবে। তবে তোমার শ্বশুর পরবর্তী কার নামে সংকল্প করেছে সেটা জানা প্রয়োজন, তাকে সাবধান করতে হবে। আমি জানি ঠাকুর মশাই উনি কার নামে পরের সংকল্প করেছেন, কে ওনার পরবর্তী বলি। আমি লুকিয়ে লুকিয়ে হাড়ি পেতে ওনার আর ওনার ছেলের সব কথা শুনেছি। তুমি জানো কে সে? শীঘ্রই বলো, তাকে সাবধান করতে হবে তো। কমলা এবার উঠে দাঁড়ায়, তার চোখ মাটির দিকে ঠায় তাকিয়ে আছে। অতি ক্ষীণ কণ্ঠে সে উত্তর দেয়, সেই ভয়ঙ্কর অপশক্তির পরের শিকার
আর কেউ নয় ঠাকুরমশাই, আপনার মেয়ে চারি। আমার স্বামী ও শ্বশুরমশাই তার নামে পরের সংকল্প করেছেন। আগামীকাল রাতেই তিনি আসবেন আপনার বাড়িতে শ্মশানের মাটি ফেলতে। সাবধানে থাকুন, মেয়েটাকে বাঁচান। আজ আসি। রাতের অন্ধকারে যেমন এসেছিল কমলা, তেমনই নিঃশব্দে চলে গেল তাদের ওই ঝিয়ের সঙ্গে। শুধু আমার জন্য রেখে গেল একরাশ দুশ্চিন্তা আর উদ্বেগ। তার মানে রক্তশূলিনীর পরবর্তী শিকার ছিলাম আমি? চারি চোখ বড় বড় করে তারানাথের দিকে চাইল। আগে তুমি ছিলে। এরপর কি ঘটল? আমি কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করলাম। বলছি শোনো। পরের দিন সকাল সকাল থাকতে থাকতে আমি আমার যজ্ঞের সরঞ্জাম সমস্ত গুছিয়ে নিলাম। কমলাও নিজের কথা রাখলো। তার ঝিকে দিয়ে ঠিক তার শ্বশুর আর স্বামীর ব্যবহার করা কোনো একটা জিনিস পাঠিয়ে দিল গোপনে। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে সেই দিন রাত নামার আগেই আমার যজ্ঞ সম্পূর্ণ হলো। সেই দিন রাতের বেলা চুপি চুপি জানলায় দাঁড়িয়ে দেখলাম সত্যি গভীর রাতে শুভময় বাবু নিজে এসে আমার বাড়িতে মাটির গুঁড়ো ফেলে দিয়ে গেলেন। আমি মনে মনে শুধু হাসলাম, মনে মনে বললাম, পিপিলিকার পাকা গজায় মরিবার তরে। পরের দিন সকাল কাটলো প্রচণ্ড উদ্বেগের সঙ্গে। মনের ভিতর সর্বক্ষণ একটা দূর ভাব। বারে বারে ঘরে এসে চারিমাকে দেখে চাই। কুণ্ডলি করতে গিয়েও ভুলভাল হয়ে যায়, কোষ্ঠী মেলে না। সান্ধ্য নামার আগে ফের শুরু হলো কাল বৈশাখী, সঙ্গে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি। গিন্নিকে বলে রাখলাম নিশ্চিন্তে থাকতে, কিচ্ছু হবে না, শুধু যাই হয়ে যাক ঘরের দরজা যেন না খোলে। দেখতে দেখতে রাত নেমে এলো। রাত বেড়ে ক্রমশ মধ্যরাত। বাইরে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয়েই চলেছে তখনও। গিন্নি চারিকে কোলে নিয়ে বসে ঘুমে ঢুলছে। যত সময় যাচ্ছে আমারও চোখ বন্ধ আসে প্রায়। কেমন যেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। এর মধ্যে কখন যে চোখ লেগে গেছে খেয়ালই করিনি। আচমকা চটকাটা ভাঙল গিন্নির চিৎকারে। চোখ খুলে ধর্মর করে উঠে বসতেই দেখি গিন্নি পাগলের মতো ছুটতে ছুটতে একতলা সদর দরজার দিকে ছুটছে, চিৎকার করে বলছে, হ্যাঁ গো আসছি, কত বেলা হয়ে গেল, এমন ঘুমাচ্ছি, আসছি গো আসছি, দরজা খুলছি। মুহূর্তের মধ্যেই সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল আমার। বুঝলাম রক্তশূলিনীর ভয়ঙ্কর ব্রহ্মের খেলা শুরু হয়ে গিয়েছে। দাঁড়াও গিন্নি, দরজা খুলো না, আমি এখানে। আমার বলতে অনেক দেরি হয়ে গেল। তার আগে গিন্নি গিয়ে সদর দরজা খুলে দিয়েছে এবং সেই দরজা দিয়েই বাড়ির ভেতর ঢুকে পড়েছে একটা শীতল হাওয়ার দাপট। মুহূর্তের মধ্যেই মনে হলো একটা অদৃশ্য হাওয়ার মতন কোনো শক্তি আমাকে ঠেলে দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। পরক্ষণেই বুঝলাম আমার দেহ বন্ধন মন্ত্র বিফলে গেল। সারা শরীর কিভাবে যেন পাথরের মতন ভারী হয়ে উঠতে লাগলো। আমি ধপ করে মাটিতে পড়ে গেলাম। গিন্নি এইবার ছুটতে ছুটতে এসে ঘরে ঢোকার আগেই যেন ছিটকে পড়ল ঘরের বাইরে। যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধাক্কা মেরে ফেলে দিল ঘরের বাইরে। আমি খেয়াল করলাম আস্তে আস্তে আমার গিন্নির শরীরেও কাঁপুনি হতে শুরু করেছে। হয়তো আমার দীক্ষানেও আছে বলেই ও আমার কোনো ক্ষতি করতে পারেনি সহজে। এইবার চারির কান্নায় যেন সম্বিত ফিরে পেলাম। কিন্তু সামনে তাকাতেই যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। দেখলাম চারির বিছানার সামনে সেই মুহূর্তে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর বৈশাচিক মূর্তি। তার সারা শরীর অঙ্গারের মতো কালো, চোখ দুটি গাঢ় রক্তাভ, সারা শরীরে মাছের আঁশের মতন চামড়া। এই সেই ভয়ঙ্করী, এই সেই রক্তশূলিনী। সেই ভয়ঙ্কর অপশক্তি এইবার তার শীর্ণকায় হাত দুটি বাড়িয়ে দিল চারির দিকে। সেই অপশক্তির বিভৎস মুখে ফুটে উঠেছে কুটিল হাসি। কিন্তু কিন্তু আমার চারিমাকে স্পর্শ করা মাত্রই একটা কাণ্ড ঘটল। এক মুহূর্তের জন্য ঘরের ভিতর প্রচণ্ড জোরে একটা শব্দ হলো। পর মুহূর্তেই সাদা আলোর জ্যোৎস্নায় ভেসে গেল সেই খড়। আমার মুখে হাসি উঠল নিমেষেই।
অবাক দৃষ্টিতে দেখলাম অঘরীনাথজির দেওয়া সেই আংটি থেকে নির্গত সেই আলোক রশ্মির তীব্রতার সমস্ত অন্ধকার দূরে চলে যাচ্ছে আমার চারি থেকে। বাইরে ঝড় চলছে আর ভিতরে এক শুভ শক্তির বলয় এক সামান্য শিশুকে রক্ষা করছে নিশ্চিত মৃত্যুর হাত থেকে। আমি মাথায় হাত ঠেকিয়ে মনে মনে শুধু বললাম, হর হর শঙ্কর, ভূতনাথ ভয়ঙ্কর। এতদূর বলে তারানাথ এইবার থেমে গেল। বাইরে ঝড় বাদলা কমে এসেছে, এখন শুধু শীতল মৃদুমন্দ হাওয়া বইছে। কি হলো ওই রাতের পর? রক্তশুলিনী তো সেই আংটির শুভ শক্তির জেরে বাধা পেল। তারপর সারা রাত্রি ধরে আমার বাড়িটাকে ঘিরে যেন প্রচণ্ড তুলকালাম একটা ঝড় চলল। যে সে ঝড় নয়, ঘূর্ণিঝড়। মনে হলো সেই প্রচণ্ড ঘূর্ণিঝড় এই বাড়ির সমস্ত কিছুকে যেন ভেঙে গুড়িয়ে দিতে চায়। কিন্তু যার উপর সাক্ষাৎ কাল ভৈরবের আশীর্বাদ আছে, তার কিসের চিন্তা? আমাদের বা আমার সন্তানের আর কিছুই হলো না। শুধু গিন্নি সামান্য ভয় পেয়েছিল, অনেক বুঝিয়ে তাকে শান্ত করলাম। দেখতে দেখতে এক সময় সকাল হয়ে গেল। আমি স্বস্তির শ্বাস ফেললাম। ভোরের আলো ফোটার কয়েক ঘন্টার মধ্যেই আরেকটি খবর এলো অতি দ্রুততার সঙ্গে। শুভময় মিত্তির ও তার ছেলে দুজনেই গতকাল রাতে রহস্যজনকভাবে মারা গিয়েছে। দুজনের ক্ষেত্রেই ধর থেকে মুন্ডুখানা কেউ যেন আলাদা করে দিয়ে গেছে। আর হ্যাঁ, দুজনের শরীরেই অজস্র ক্ষতের চিহ্ন, ভালো করে বলতে গেলে ধারালো দাঁতের চিহ্ন। যাই হোক, এই কাহিনীর এখানে ইতি। ওই ঘটনার পর সেরকম কিছু আর এখানে কখনোই ঘটেনি। সেই রাতে নিজের বলি না পেয়ে রক্তশুলিনী তাদেরকেই হত্যা করেছিল যারা এই মৃত্যুলীলার রচয়িতা, এবং যেই নরক থেকে তাকে আহ্বান করা হয়েছিল সেইখানেই ফিরে গেছিল আবার। আমার বিশ্বাস সেই দুষ্টতান্ত্রিকেরও শেষ রাতই ছিল সেটা। তবে অঘরীনাথজির ওই প্রচণ্ড শুভ শক্তির জ্যোতিতে সেই রক্তশুলিনী এই তল্লাট ছেড়ে বিদায় নিয়েছিল নির্দ্বিধায়, আর কখনো ফেরেনি। শুধু তাই নয়, কমলাও যথেষ্ট প্রশংসার দাবিদার। নির্ভীকভাবে নিজের স্বামীর মৃত্যু নিশ্চিত জেনেও সে সমস্তটা করেছিল বলেই সেইবার মডলেনের অনেকগুলি নিষ্পাপ প্রাণ বেঁচে গিয়েছিল। তারানাথ গল্প থামালো। বিদ্যুৎ চলে এসেছে, বাইরের বৃষ্টিও ধরে এসেছে। এইবার বেরোতে হবে। আমরা উঠে দাঁড়ালাম। কিশোরী মৃদু হেসে বলল, এই অঘরীনাথজিকে কিন্তু ভীষণ মনে ধরেছে। এনার গল্প শোনাতে হবে কিন্তু এবার। তারানাথ মৃদু হাসল, তারপর বলল, আবার বলে গল্প? গল্প নয়, গল্প নয় এগুলো। এসবই আমার চোখে চাক্ষুষ করা নিশ্চয় সত্যি ঘটনা। আজকের এই ঘটনা তোমাদের বিশ্বাস হলো না বুঝি? কিশোরীকে থামিয়ে আমি এইবার উত্তর দিলাম, সত্যি মিথ্যে জানি না ঠাকুরমশাই, তবে এইটুকু বলতে পারি যে সন্ধেটা চমৎকার কাটল। কি বলো কিশোরী? আজকে তোমরা শুনলে লেখক পারিজাত চক্রবর্তীর কলমে তারানাথ ফ্যানফিকশন কাহিনী তারানাথ তান্ত্রিক ও রক্তশুলিনীর আতঙ্ক। তোমরা নিশ্চয়ই ভাবছ এই গল্পে যে অঘরীনাথজির দেখা মিলল তিনি আসলে কে, তার অলৌকিক অভিজ্ঞতাগুলোই বা কী? চিন্তা নেই, খুব শিগগিরই এই অঘরীনাথ তান্ত্রিকের আশ্চর্য অভিজ্ঞতার কাহিনী নিয়ে আমরা ফিরছি কেবলমাত্র স্যাটারডে স্টোরিজ চ্যানেলে। তার আগে এই ভিডিওটাকে 5K লাইক করে দাও তো দেখি। 5K লাইক হয়ে গেলেই অঘরীনাথ তান্ত্রিকের দুর্দান্ত ভয়ঙ্কর সব অভিজ্ঞতার গল্প নিয়ে আমরা হাজির হব এই চ্যানেলে। আর হ্যাঁ, পরের সপ্তাহে স্যাটারডে স্টোরিজ চ্যানেলে আসছে এক নতুন গল্প। কথা দিলাম এই গল্প তোমাদের সকলের অত্যন্ত পছন্দ হবে। তবে সেটা শোনার জন্য চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো আপডেট মিস না করে যাও। আর হ্যাঁ, বন্ধুদেরকেও জানাও এই চ্যানেলের সম্বন্ধে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু 10,000-এর পরিবার হতে হবে। আর আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট
আর বন্ধুদের সাথে শেয়ার করো। যত পারো এই গল্প ছড়িয়ে দিও বন্ধুদের মাঝে। মনে রেখো, স্যাটারডে স্টোরিজ মানেই কিন্তু তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডা ঘর।